মেয়েটা অসুস্থ হওয়াতেই জামাই আমাকে মাঝে মাঝে বাধ্য করত। বন্ধুরা, এইভাবেই আমি মেয়ে অসুস্থতার কারণে জামাইয়ের সব সময় যেন সব কথাই শুনতাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে জামাই শাশুড়ির গল্পটা শুনলে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে, কারণ এটা রোমান্টিক গল্প। এটা আমার জীবনের গল্প। কারণ আমার স্বামী মারা যাওয়ার পরে, যেহেতু 10 বছর বিদেশ করছে, এই মারা যাওয়ার পরে আমার মেয়েটার সঙ্গেই আমি ঘর সংসার করতেছিলাম। কিন্তু হঠাৎ করে আমি আমার মেয়েটার বিয়ে দিই। এভাবে 5-6 বছর সংসার করে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আমি আর সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। বন্ধুরা, আমি একজন গৃহবধূ, কারণ আমার স্বামী সবসময় প্রবাসেই থাকে। আমাকে বিয়ে করার 1 বছর পরে আমার একটা কন্যা সন্তান হয়। তারপরের থেকেই আমার স্বামী বিদেশ থাকে। এভাবেই টানা 10 বছর কাটিয়ে দিয়েছে। মাঝে কয়েকটা দিন ছুটির জন্য ছুটি করে এসেছিল বাড়িতে। তারপরে 10 বছরের মাথায় এসে কয়েকটা দিন থেকেছে। কারণ আমি একটা ইয়াং যুবতী বউ, এই বাড়ির বউ, আর আমার মেয়েটা আজকে প্রায় 10-11 বছর বয়স হয়ে গেল। এভাবেই বন্ধুরা, আমার সুখের সংসারটা যেন খুব পুরোপাটেই ছিল, কোনো কিছুর অভাব ছিল না। আস্তে আস্তে আবার আমার স্বামী এভাবে 17-18 বছর একটানা থাকতে লাগলো। কিন্তু আমি মাঝে মাঝেই ফোন দিয়ে বলি, তোমার মেয়ে এদিকে বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে। যেহেতু আমার মেয়ের বয়সটা এখন বর্তমান 22 থেকে 23 বছর। কারণ ওর বাবা শুধু ফোন করে বলে, আমি যখন আসবো তখনই বিয়ে দিবে। বন্ধুরা, কীভাবে মেয়েটাই থাকে। আর আমি আমার স্বামীকে বললাম, যেহেতু মেয়ে বড় হয়েছে, এক জায়গায় ভালোবাসা করেছে, ও কখন যা কি করে ফেলবে, সেক্ষেত্রে তুমি চলে আসো না। তারপরে বন্ধুরা, আমার স্বামী আমাকে বলল, না এখন আসতে পারবো না, কারণ আমি আর যেতেও পারি নাও পারি। যেহেতু টাকা পয়সা অনেক কিছু তোমাদের দিয়ে ফেলছি, ব্যাংক ব্যালেন্স হয়েছে, তুমি আর শুধু মেয়েটাই তো বসে বসে খাচ্ছ, কোনো সমস্যা নেই। আবার বাংলাদেশে এসে কি করব, এ দেশেই আমার ভালো লাগে। তাই বন্ধুরা, আমি আমার স্বামীর কথা মোবাইল কেটে দিয়ে বললাম, শোন মা, তুই যে ছেলেটাকে ভালোবাসিস অবশ্যই আমার বাড়িতে নিয়ে আসবি, কারণ আমি ওকে দেখতে চাই। তখন বললো, আচ্ছা মা, আমি অবশ্যই নিয়ে আসবো। তখন আমি বললাম, শোন মা, তোর বাবা মনে হয় তোর বিয়েটা দেখতে পারলো না, যেহেতু আমার সঙ্গে যেরকম কথা বললো, তাতে সে আর বিদেশ থেকে মনে হয় আসবেই না। এভাবে কয়েকটা দিন চলে যেতে লাগলো। ছেলেটি আমার বাড়িতে আসলো, এসে আমাকে সালাম দিল, পা ধরে সালাম করলো, বলল, আম্মা কেমন আছেন? তখন আমি বললাম, বাবা ভালো আছি। আমি বললাম, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম সাগর। তখন আমি ছেলেটিকে বললাম, তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন বলল, হ্যাঁ সবাই বেঁচে আছে, কিন্তু আমার কোনো কাজকর্ম নেই। তখন আমি জামাইকে বললাম, শোনো, আর তোমার কাজকর্ম নেই তাই কী হয়েছে? আমার একমাত্র মেয়ে, তুমি এখানে থাকবে, ঘুরে বেড়াবে, আমার মেয়েকে সবসময় সুখে রাখবে, আমি এটাই চাই। তুমি আমার বাড়িতেই থেকে যাবে, যেহেতু তোমার কোনো কাজকর্ম নেই। যেদিনকে তুমি একটা চাকরি বাকরি পাও, সেদিনকে তুমি নাই চাকরি করতে গেলে, আপাতত কয়েক বছর আমার বাড়িতেই থাকো। তখন ছেলেটি যেন আমার কথা শুনে হেসে ফেলল, বলল, ঠিক আছে, আপনি অনেক সুন্দর মা, যেহেতু আমার শাশুড়ি হতে চলেছেন, আগের থেকে আমি আপনাকে মা বলেই ডাকবো। তারপরে আমি তখন বললাম, ঠিক আছে, সমস্যা নেই। আমার মেয়েটির সঙ্গে যেন ছেলেটির খুব মানাবে, অনেক হ্যান্ডসাম ছেলে। আমার মেয়েটাও খুব হ্যান্ডসাম, 22 বছর বয়স হয়ে গেছে, যেন সব কিছুতেই একেবারে ফিটফাট। তারপরে বন্ধুরা, ছেলেটি অনেক সময় আমার সঙ্গে গল্প করতে করতে তখন বলল, মা আমি আজকে তাহলে যাই, বিয়েটা কবে হচ্ছে? আমাদের যে আর ভালো লাগে না, কারণ আপনার মেয়ে সব সময় আমাকে ফোনে জ্বালাতন করে। তুমি মায়ের কাছে আসো না কে, বলো না কে, তোমার কিসের সমস্যা? এই জন্য আজকে আমি আপনার মেয়ের এই জ্বালাতন দেখে আর ভালো লাগলো না, তাই সরাসরি চলে এসেছি মা বাবা বাদেই। তখন আমি বললাম, বাবা তুমি এসেছো ভালো করেছো, কারণ আমার মেয়ের বয়সটাও যে বেশি হয়ে যাচ্ছে, একসঙ্গে
তোমরা লেখাপড়া করছো, যেহেতু ভালোবেসেই ফেলেছ, ঠিক আছে এই সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো, টেনশন করার দরকার নেই, আমার টাকা পয়সার অভাব নেই। তোমার শ্বশুর বিদেশ থেকে আসুক বা না আসুক, দায়িত্বে যখন আমি নিচ্ছি সব কিছুরই দায়িত্ব নেব। এভাবেই আমি জামাইকে বলার সঙ্গে সঙ্গে জামাই যেন একেবারে খুশিতে আধগিন হয়ে পড়ল। তারপরে বন্ধুরা তখন জামাই আমাকে বলল, ঠিক আছে মা, তাহলে আমি এখন আসি, আমি বাড়িতে গিয়ে বাবা মাকে বলি, তখন বাবা মাকে সাথে করে নিয়ে আসবো দরকার হলে। তখন আমি বললাম ঠিক আছে যাও বাবা। তখন জামাইটা চলে গেল। আমার মেয়েটা কাড়াভোড়া করছে, যেন বিয়ের জন্য উতলে উঠছে। এইরকম মেয়ে যেন কখনো কোথাও দেখা যায় না, শুধু বিয়ে বিয়ে। কারণ মাত্র 22 বছর বয়স হয়েছে, এতটা কি বয়স হয়েছে, আমরাও তো একসময় ইয়াং ছিলাম। তখন আমার মেয়ে বলছে, মা তোমার যে সময়ই বিয়ে হোক, যে কালেই বিয়ে হোক, তোমার যুগ আর এই যুগ অনেক পার্থক্য আছে, এটা ডিজিটাল যুগ মা। তুমি তো লেখাপড়াও তেমন করো নাই, তেমন কিছু বুঝতেও পারো না। কারণ এই যে বাবা আজ 10টা বছর বিদেশ চলে গেছে আমাকে রেখে, তোমাকে রেখে, তারপরও তুমি যে কীভাবে থাকো আর কি করো, তোমার মনে হয় কোনো মেয়ে মানুষের মধ্যেই পড়ো না। তখন আমি বললাম, মারে এখন তোর বাবা চলে গেছে, আমি এখন কি করব? কোনো কিছু চাইলে তো পাচ্ছি না, সব কিছু পাচ্ছি, কিন্তু দেখ তুই তো আমার মেয়ে, তোকে সব কিছু খুলে বললেও সমস্যা নেই, কারণ আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি শারীরিক চাহিদাটা তোর বাবার কাছ থেকে এই ভালোবাসাটা পাচ্ছি না, এখন কি করতে পারি? কারণ আমার সব কিছু একেবারে দেহের মধ্যে সবসময় পুড়ে যায়, যেন অনেক সময় এত অস্থিরতা বোধ করি, যেন কোনো কিছুই পৃথিবীর ভালো লাগে না। তুই মেয়ে মানুষ, তাই তোকে আমি বললাম, তুই আমার একমাত্র মেয়ে, তাই তোকে সব কিছুই খুলে বললাম। তারপরে বন্ধুরা এইভাবেই কয়েকটা দিন যেতে থাকলো। হঠাৎ কয়েকটা দিন যেতেই আমার মেয়ের সঙ্গে আমি সাগরের বিয়ে দিয়ে দিলাম, ধুমধাম করে যেন বিয়ে দিলাম। টাকা পয়সার অভাব নেই, যেহেতু স্বামীর টাকা ব্যাংকে, একমাত্র মেয়ে, আবার ধুমধাম করে বড় অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা সবাই বাড়ি থেকে চলে গেল, কিন্তু সাগরের মা, আমার জামাইয়ের মা, কিন্তু এভাবেই তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সাগর আমার বাড়ি থেকে যেন বিয়ে করে আর যেতে চায় না। তখন আমি সাগরকে বললাম, বাবা শোনো সাগর, তুমি আমার মেয়েকে নিয়ে তোমার বাড়িতে যাবে না কেন? তখন সাগর বলল, মা আমার বাড়িতে আমার কয়েকটা ভাই আছে, কয়েকটা বোন আছে, আর বাবা মা সব সময় খেও খেও, কারণ আমি চাকরি করি না, যেন সব সময় ঝগড়া করতেই থাকে। আর আমি যদি এখন আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে ওঠে, তাহলে হয়ে গেল একের থেকে দুজন, আর এখন তো আরও ঝগড়া বাঁধবে, কারণ আপনার মেয়ের সঙ্গে যদি কেউ ঝগড়া করে ইচ্ছা করে, কারণ এইগুলো আমার কোনো কিছুতে সহ্য হবে না। তাই বলে কি, বিয়ে যখন করেই ফেলেছি, আর আপনি তখন সেদিনকে বললেন যে আমার এখানেই থেকে যাও, তাই বলে কি আমি আর বাড়িতেই যাব না, আপনার এখানেই থেকে যাই। তখন আমি বললাম, বাহ এত সুন্দর কথা যে তোমার ছেলে নেই আর মেয়েটাও চলে যাচ্ছে, স্বামী বিদেশ, আমি একা একা শুয়ে থাকবো, এদিকে রাত দিন ভালো লাগবে না, ঠিক আছে তুমি থাকো। তখন সাগর বলল ঠিক আছে। তারপরেই বন্ধুরা সাগরের বাবা বলে উঠল, সাগর এটা কিন্তু ঠিক না, যেহেতু খাওয়ায় দাওয়ায় বারস করছি, বড় করছি কিন্তু আমরা, তাই তুমি এই বাড়িতে এভাবে থাকতে পারো না। তখন সাগর তার বাবাকে বলল, কোনো সমস্যা নেই, তোমরা যাও, যেদিনকে চাকরি বাকরি হয় সেদিনকে তোমাদের বাড়িতে বৌমা নিয়ে চলে যাব, এখন আর যেতে পারছি না বাবা, প্লিজ আমাকে মাফ করে দিও। তখন সাগরের কথা শুনে যেন তার মা বাবা চলে গেল, আর এদিকে সুখের সংসারে আমার যেন একটা নতুন ছেলে আসলো। তারপরে বন্ধুরা এভাবেই সবাই লোকজন সারা দিন দেখা দেখি জামাইকে মেয়েকে দেখা দেখি করে অবশেষে সন্ধ্যা লেগে এলো। আর আমি এদিকে যারা দাওয়াত টাওয়াত খেতে এসেছিল সব যেন কানেকশন করে আস্তে আস্তে গুছিয়ে ফেলছি। তারপরে বন্ধুরা এমন তো অবস্থায় রাত হয়ে গেল। আমি তখন আমার জামাই মেয়েকে বললাম, শোনো তোমরা অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12টা-1টা বাজতে যাচ্ছে, এভাবে রাত জেগে থাকলে ওঠানায় বা বারান্দায় অনেক সমস্যা হবে, যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, তোমাদের গায়ে হলুদ, কারণ গায়ে হলুদ নিয়ে এভাবে রাত বিরাত বাইরে থাকতে নেই, তোমরা বাসর ঘরে চলে যাও। তারপরে বন্ধুরা এভাবেই আমার কথা শুনে আমার মেয়ে আর জামাই বাসর ঘরে চলে গেল, কিন্তু আমার মাত্র 2টা রুম। এভাবেই আমাদের 3 সিট ঘর, টিনের বেড়া,
সব কিছু, আমাদের ব্যাংক ব্যালেন্স সবই আছে। বিদেশ থেকে ওর বাবা এসে বলেছিল যে বাড়ি আমি আসার পরে করব, কিন্তু করা হয় না। এদিকে ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, কারণ আমরা ওর বাবার আশাতেই রয়েছি। এভাবেই আমি এক রুমে থাকলাম, আর আমার মেয়ে জামাই আর এক রুমে থাকলো। বন্ধুরা, এভাবেই যত গভীর রাত হচ্ছে ততই যেন আমার কেমন লাগছে, ভালো লাগে না। কারণ আমার মেয়ের বিয়ে দেওয়ার পরে আমার যেন সেই আমার স্বামীর সঙ্গে বিয়ের কথাটা বা সব কিছু যেন চোখের উপরে ভেসে উঠছে, কেমন যেন খারাপ লাগছে। অবশেষে আমি চোখটা বন্ধ করব ভাব, এই সময় আমার মেয়েটা পাশের রুম থেকে একটু যেন কান্নার আওয়াজ এসলো। আমি তখন বুঝতে পারলাম জামাইটা অনেক হ্যান্ডসাম, তো তাই হয়তো মেয়েটার সুখে শান্তিতে একটু ভালোবাসা দিচ্ছে, তাই মেয়েটা হয়তো একটু কষ্ট টষ্ট পাচ্ছে, তাই কেঁদে উঠছে। এটা নতুন অবস্থায় হতেই পারে। আমি যেন তার কষ্টটা অনুভব করছি, কারণ আমিও যখন বিয়ে হয়ে আসছিলাম আমার স্বামীর সঙ্গে এভাবেই বাসর রাতে কান্নাকাটি করছিলাম, তবুও যেন আমার স্বামী আমাকে ছাড় দিছিল না। বন্ধু, এভাবেই সুখের সংসারটা এখনো মনে পড়লে অনেক কিছু যেন চোখের পার ভাসে। কি সুখ যে ছিল ওই রাতটা, যেন জীবনের শ্রেষ্ঠ রাত, আর যে কখনো আসবে না। আমার তো কোনো কিছুই বন্ধুরা ভালো লাগে না, কি যে করি। বন্ধুরা, এভাবেই আমি আমার জামাই মেয়েকে নিয়ে সুখের সংসার করতে লাগলাম। হঠাৎ সকালবেলা আমার মেয়ে আমাকে যেন চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করতে করতে বের হয়ে চলে আসছে, আর কেমন যেন একেবারে হালকা হয়ে হাঁটাহাঁটি করছে। তখন আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, তুই এভাবে বাগিয়ে বাগিয়ে হাঁটছিস কেন? তোর কি শরীরটা খুব বেদনা করছে? তখন মেয়েটা বলল, হ্যাঁ মা, তোমার জামাই না আসলে কেমন যেন একেবারে সব কিছুতে আমাকে অস্থির করে তুলেছে। তোমার যেহেতু আমি মেয়ে হই, একমাত্র মেয়ে, কারণ তুমি আমার মা, আর তুমিও একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। বাবা কি তোমাকে এই রাত্রি এভাবেই সব কিছু সুখ দুঃখে ভরে দিয়েছিল, আর এভাবে কি জ্বালাতন করেছিল? তখন আমি বললাম, মা আস্তে বল, জামাই আছে তো, বাথরুমে আছে, আস্তে আস্তে বল। তখন মেয়েটি বলল, মা তোমার জামাই না যেন নাসর বান্দা, কোনো কিছুতেই আমাকে ছাড়লো না। আমি রাত্রে অনেক কান্নাকাটি করছি, প্রথম রাত, জীবনের শ্রেষ্ঠ রাত, মেয়েদের সুখের রাত, তবুও আমার যেন সব দিক থেকে যেন একেবারে অনেক কষ্ট হলো। আমি যেন তোমার জামাইয়ের সঙ্গে পেরে উঠছি না, কি যে করি মা। তখন আমি বললাম, মারে, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, আর তারা তো ছেলে মানুষ, আর আমার জামাইটা কত হ্যান্ডসাম ইয়াং, কারণ আমার জামাইকে দেখলেই তোর বাবার কথা মনে পড়ে, অনেক কথা মনে পড়ে। জামাইয়ের মুখটা দেখতেও যেমন, তোর বাবাও যেন এরকমই হ্যান্ডসাম, সব কিছুই আমার মনে পড়ে জামাইকে দেখলে। যাই হোক, তুই এখন নতুন অবস্থায়, যেহেতু প্রথম দিন প্রথম রাতটা যেহেতু থেকেছিস, একটু কাটুক কষ্ট হয়, আমারও হয়েছিল, কিন্তু তুই যেভাবে বলছিস এত কষ্ট তো হওয়ার কথা না, কারণ তুই একটা আটাপিটা একটা মেয়ে, অনেক শরীরে সব কিছু ভরপুর আছে, আর তুই স্বাস্থ্য টাস্থ্য ভালো, তো এত কষ্ট হওয়ার কথা না। তখন আমার মেয়েটা যেন হাও মাও করে কেঁদে ফেললো, বললো, মা আমি যে পারছি না, কি করে যে তোমরা পারো মা, আমার যেন সহ্যই হচ্ছে না, কারণ তোমার জামাই একেবারে নাসরবান্দা। আমি বললাম, একটু ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু গল্পটা বলো, মেনটেন করো। তোমার জামাই যেন নাসরবান্দা, কোনো কিছুতেই আমাকে ছাড়লো না, আর সে তো একটা পুরুষ মানুষ, ছাড়েই কিভাবে? আমি তার সব দিক দিয়ে আমি বিবেচনা করে দেখলাম, না সে একটা পুরুষ, যেহেতু সে আমার আজকে স্বামী, আর বাসর রাতটা কিভাবে কি হয় আমি তো জানতাম না। তাই মা একটু কষ্ট হয়ে গিয়েছে, একটু শরীরটা অনেক ব্যথা বেদনা করছে, তাই এভাবে হাঁটাহাঁটি করছি। তখন আমি বললাম, মারে এগুলো একটু সহ্য করতে হবে, কারণ নতুন অবস্থায় সবারই একটু একটু হয়, কারোর একটু বেশি, কারোর একটু কম। যাই হোক, জামাই এখন গোসল করে বাড়ির মধ্যে আসবে, তো এসব কথা বাদ দে, সেটা আমি দেখে নেব। তখন মেয়েটি বলল, তুমি আর কি দেখবে, তুমি শাশুড়ি তার, তুমি কি দেখবে, তুমি কি তার শালি যে সব কিছু এগুলো ভাগ করে নিবে আমার সঙ্গে? তখন আমি বললাম, না মা, ও সব কথা বলছিস কেন? আমি কি বলছি যে আমি শাশুড়ি হয়ে শালির ইয়েটা পূরণ করব, তোর অভাবটা আমি জামাইয়ের কাছে পূরণ করতে দেব? না না, এসব কথা তুই মাথায় আনবে না, যা যে এইসব কথা বলতে হয়। তখন আমার মেয়ে বলল, না তুমি কি যেন অনুভব করো সব সময়, যেন
আমার স্বামীকে নিয়ে এত ভালো স্বামী, এত হ্যান্ডসাম একটা ছেলে, এসব কথা বলো কেন? তখন আমি বললাম, মারে তুই একমাত্র মেয়ে, তোর বাবা সারা জীবন থাকে প্রবাসে, আর তোকে আমি সুখে দুঃখে কত কষ্ট করে মানুষ করেছি, সামান্য এই কথা বলাতেই তোর যদি রাগ হয়? আর জামাই যেহেতু অনেক হ্যান্ডসাম, ভালো, সুন্দর, তাই আমি এই কথাগুলো বলি। তোর যদি মন খারাপ হয়, ঠিক আছে, আজকের থেকে আর তোর সাথেও তেমন কথা বলবো না, জামার সঙ্গেও কথা বলবো না, আর জামার রূপগুণের বিষয়েও কথা বলবো না, কারণ সে আমার জামাই, একটু ভালো লাগতে পারে, তাই বলে তুই কিন্তু অন্য কিছু ভাবিস না। তখন মেয়েটি বলল, না মা, তোমাকে আর এভাবে আমি কষ্ট দেব না, আমি বুঝতে পেরেছি যেহেতু বাবা বাড়িতে নেই, কারণ তুমি তো স্বামীর আদর্শ থেকে অনেক আগের থেকেই বঞ্চিত হয়েছ, আমি বুঝতে পেরেছি। যাক মা, এখন আমি কি করব? তখন আমি বললাম, শোন মা, জামাই আসুক, তুই বলে দে, আমি বললে কেমন হবি নি, তুই বলে দে যে ডাক্তারের দোকান থেকে কিছু ব্যথার ওষুধ নিয়ে এসে খেয়ে ফেললে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন জামাই যেন, আমরা গল্প করতে করতে জামাই গোসলখানা থেকে চলে আসলো, আর আমি ঘরের মধ্যে গিয়ে বসলাম। তখন আমার মেয়ে জামাইকে বলছে, শোনো, আমি ভালোভাবে হাঁটতে পারছি না, তুমি সারা রাত আমাকে কষ্ট দিয়েছ, সারা রাত জ্বালাইছ, নতুন অবস্থায় এভাবে জ্বালাই নাকি? দেখো, আমি তোমাকে কত বললাম, একটু ধীরে সুস্থে আস্তে আস্তে, তুমি যেন মেনেই নিলে না। যাই হোক, তোমার রাগটা যেহেতু সব কিছু চাহিদাটা আমার ওপর দিয়ে চালাইছ, সেক্ষেত্রে তুমি গোসল তো সেরেই ফেলছো, আমি এদিকে গোসল সেরে এসে ভাতটা খেয়ে নিই, আর তুমি এদিকে ব্যথার কিছু ওষুধ নিয়ে আসো, না হলে কিন্তু আমি হাঁটা চলাফেরা করতে পারবো না। আমার মেয়ে যেন জামাইয়ের কাছে কাকতি মিনতি চড়ে এসব কথা বলতে লাগলো। তারপরে বন্ধুরা, এদিকে আমার মেয়ে গোসলখানায় গেল, আর আমি বসে বসে চিন্তা করছি, কারণ আমি যেটা রাত্রি ভেবেছিলাম যে আমার মেয়ের কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছি, যেন আমার মেয়ে সেটাই বলল। আমি বুঝতে পেরেছি, কারণ আমি তো একজন মা, আর আমার বিয়ের পরে বাসর রাতে কী হয়েছিল আমিও তো সেটা জানি, সব কিছুই তো বোঝার বয়স আমার হয়েছে, যেহেতু আমি একটা মেয়ের মা আর জামাই হয়ে গিয়েছে, পাশের রুমে থাকি, 3 শেড ঘর, সব কিছুই যেন বোঝা যাচ্ছে, খাটের নড়ভরে আওয়াজ, এদিকে মেয়ের কান্নাকাটি, সব কিছুই একেবারে যেন মনে হচ্ছে সামনাসামনিই হচ্ছে। তাই বন্ধুরা, এভাবেই মেয়ে কষ্টে মষ্টে 2-1 বছর পার করতে লাগলো, যেন সংসারটা খুব সুন্দরভাবেই যেতেছিল। মেয়েটা আমাকে মাঝে মাঝেই বলে, মা, আমি তো আর পেরে উঠি না, কী যে করি, কারণ তোমার জামার ওইটা অনেক, কি আর বলবো, তুমি আমার মা, তোমাকে আমি এত খুলে বলতে পারি না। মনে হয় না যেন অন্য অন্য পুরুষের এরকম চাহিদাটা আছে, তোমার জামার যে চাহিদাটা, যেন আমাকে ছাড়তেই চায় না, সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে কি মানুষ থাকতে পারে? তখন আমি বললাম, মা থাক, এইভাবেই থাকতে থাকতে দেখবি অন্ত অবস্থায় জামাই হাঁপসে গেছে, তুই ভালো আছিস। তখন আমি মেয়ে আমাকে বলল, না মা, তোমার জামাইটা মনে হয় কোনোদিনও ভাঙবে না, কারণ তোমার জামাইয়ের যে শরীর স্বাস্থ্য আর সব দিক দিয়েই হ্যান্ডসাম, তোমাকে এত তো খুলে বলা যায় না, তুমি যেহেতু জামাইয়ের শাশুড়ি, তোমাকে তো বলা যায় না। তাই তোমার সাথে আমি মেয়ে হয়ে এটা শেয়ার করলাম, জামাই যেন এগুলো বুঝতে না পারে। তখন আমি মনে মনেই থাকতে লাগলাম মেয়ের কথা শুনে। আমি তো জানি, জামাইকে দেখলেই বোঝা যায় সে অনেক পারদর্শী, একটা হ্যান্ডসাম ইয়াং ছেলে, যেহেতু বয়স মাত্র 25-26 বছর, এখন তো তার সবসময়ই ওইটা লাগবে, আমি তো বুঝি কিছু। তাই না বোঝার মেয়েকে না বুঝতে দিয়ে এভাবেই আমি ঘরের মধ্যে চলে গেলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন রাতে আমি এভাবে ঝড় উঠে আসছে, প্রায় রাত 10টা বাজে, আমার মেয়েটা নাক ডেকে ঘুমাচ্ছে, যেন কোনো কিছু বুঝতে পারছে না। আজ 2টা বছর মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু এখনও যেন বাচ্চা কাচ্চা হয় না। আর আমার জামাইটা এদিকে দোকানের ওপরে গিয়েছে, এদিকে কারেন্ট আছে, কিন্তু ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায়। ঝড়টা আসার আগেই যেন হুড় হুড় করে যেন বৃষ্টি একেবারে ঝপঝপ করে পড়ে গেল, যেন চারিদিকে আমি উঠানে এটা ওটা তুলতে গিয়ে একেবারে আমি ভিজে একেবারে একাকার হয়ে গেলাম, আর গেটটা খোলাই ছিল। এই সময় হঠাৎ করে আমার জামাইটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপরে বন্ধুরা, জামাই আসাতে যেন আমি একেবারে ভিজে খুঁড়ে অস্থির হয়ে গেছি, এখনও কারেন্টটাও চলে যায় নাই, আলোতে এবার একেবারে সব কিছু যেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। জামাইটা হঠাৎ করে এসে আমার পাশে দাঁড়ালো, যেন আমার ভিজা শাড়িতে একেবারে সব কিছু বোঝা যাচ্ছে। জামাই হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
তখন হঠাৎ করে আমি বললাম, আচ্ছা তুমি এত রাত্রে কোথায় ছিলে? রাত 10টা বেজে গেছে, এদিকে মেয়েটা ঘুম পাড়ছে একা একা, ঝড় বৃষ্টির রাত, তুমি হুট করে এভাবে চলে দাও সকালে মেয়েটাকে কাছে নিয়ে শুতে পারো না? তখন বলল, শাশুড়ি মা, তোমাকে দেখতে যা লাগছে আজকে, আমি কিন্তু এই রূপে তোমাকে কখনো দেখি নাই। তখন আমি বললাম, কেমন লাগছে? কি বলছো তুমি? জামাই মানুষ, এভাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। তখন জামাই বলল, হ্যাঁ আমি তো কথা বলতে পারি না, আমি ইদানিং রাত 10টা 12টার সময় কী জন্য আসি, আপনাকে যেহেতু আজকে সব কিছু আমার খুলে বলতে হবে। আর এই ঝড় বৃষ্টির রাতে আপনার মেয়ে উঠবে না, যেহেতু ব্যথার ওষুধ খেয়েছে, সে একটানা নাক ডাকিয়ে দেখবেন ঘুম পাড়ছে। আর আপনার সারা শরীরটা একেবারে বৃষ্টিতে ভিজে আপনার যেন কাঁপুনি উঠে গেছে, প্লিজ আপনি ঘরে বারান্দায় ওঠান তো। তখন আমি জামার কথা শুনে যেন তাড়াহুড়া করে বারান্দায় উঠে গেলাম। ভিজা শাড়িতে যেন আমার কাপ উঠে গেছে, আর আমি সাদা শাড়ি পরে আছি, ভিজে যেন সব কিছুই বন্ধুরা একেবারে বোঝা যাচ্ছে। জামাই আলোতে হা হা করে আমার দিকে তাকিয়ে আছে। তখন জামাই বলছে, আপনি তো কাঁপাকাঁপি করছেন, প্লিজ একটু ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে নেন, নাহলে তো আপনার জ্বর আসবে, ঠান্ডা লাগবে। তখন আমি বললাম, ঠিক আছে, আমার যা করার করছি, তুমি মেয়ের রুমে চলে যাও তো। তখন জামাই বলল, আপনার সঙ্গে কিছু কথা আছে, কারণ আমি আজ প্রায় 15-20 দিন আপনার মেয়ের কাছে থাকি না, আপনাকে যে কি করে বলি। আর আপনার এই ভিজা শরীরটা দেখে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, যেহেতু আমার শ্বশুরটা এভাবে বাইরে থাকে, আপনি যে এত সুন্দর একটা নারী আমি বুঝতে পারি নাই। তখন আমি বললাম, কি বলো আর কি হয়, সব কিছু এভাবে শেয়ার করলে সবসময় হয়, মেয়ে তো পাশের রুমে আছে, শুনতে পাবে। তখন জামাই বলল, মা, আমি তোমার কাছে সব কিছু শেয়ার করতে চাই, তুমি যদি আমার সঙ্গে শেয়ার না করো তাহলে কিন্তু আপনার মেয়ের সঙ্গে আমার সারাসারি হয়ে যাবে, কারণ আপনার মেয়ে আমাকে শারীরিক দিক দিয়ে সুখ দিতে পারে না। তখন আমি বললাম, কি এত বড় কথা তুমি বলতে পারলে? আমার মেয়েকে তুমি ছাড়িয়ে দিবে? আচ্ছা কি করতে হবে বলো তো। তখন আমি বললাম, ঠিক আছে, এখানে না দাঁড়িয়ে বলে চলো ঘরের মধ্যে যাই। তখন আমি জামাইকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম, আর জামাই আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি তখন বললাম, জামাই তুমি ওইদিকে একটু ঘুরে বসো না, আমার যেহেতু ভেজা কাপড়ে অনেক শরীরটা কাঁপাকাঁপি করছে, প্লিজ একটু ওইদিকে তাকিয়ে বসো, তাহলে আমি এগুলো খোঁজ করে চেঞ্জ করে নিই। তখন জামাই যেন ওইদিকে আমার কথা শুনে ঘুরে বসলো, আর এই সুযোগে কারেন্ট চলে গেল। আমি সব কিছু ভেজা কাপড় টাপড় চেঞ্জ করতে লাগলাম। হঠাৎ আমি যেন কাপড়টা মনে হয় খাটের ওপরে রাখছিলাম, এইভাবে নিতে গিয়ে একেবারে আমার জামাইয়ের গার ওপরে আমি পড়ে গেলাম বন্ধুরা। তারপরে তো বুঝতেই পারছো, যেহেতু আমার ঠান্ডা শরীরটা একেবারে বৃষ্টিতে ভিজে একেবারে বরফ হয়ে আছে, কোনো কিছু যেন ভালো লাগছে না। এদিকে স্বামীটা আজ কয়েক বছর বিদেশ গেছে, আমার যেন কোনো কিছুই ভালো লাগে না। আর সেদিনকার রাতটা, আমাদের মেয়ের প্রথম বাসর রাতটা, পাশের রুমে থেকে আমি যেগুলো অনুভব করতে পারলাম, আর মেয়ের কাছেও তো অনেক কিছু শুনছি। তাই জামাইয়ের যখন আমি খাটের উপরে পড়ে গেলাম, তখন জামাইয়ের বলল, শোনো মা, খাটটা এত নড়বড়ে কেন? কারণ আপনি পড়ার উপরেই যেন খাটটা কীভাবে কসকস করে শব্দ হচ্ছে। তখন আমি জামাইকে বললাম, তোমার ঘরের খাটটাও সারতে হবে, আমার ঘরের খাটটাও সারতে হবে, তাই বলে কি মেয়ে ওঠার আগেই তুমি এই রুম থেকে চলে যাও, নাই অনেক সমস্যা হবে, মেয়ে দেখলে তো কি যে হবে। আর গ্রাম অঞ্চলে বাড়ি, জামাইয়ের সঙ্গে এভাবে শাশুড়ি এক রুমে এক ঘরে। তখন জামাই বলল, আমি যে কথাটা বলার জন্য এসেছি, আমি তো সব কিছুই এখন অন্ধকারে অনুভব করতে পারছি মা। যাই হোক, আমি যেহেতু সব কিছুই অনুভব করতে পারছি, আর আপনি আমার গার উপরে পড়ে গিয়েছেন এভাবে, আমি আর কি করে যাই, আমাদের আর ভালো লাগে না। যাই হোক, যে কথাটা মা বলতেছিলাম সে কথাটা বলি। তখন আমি বললাম, ঠিক আছে, আস্তে আস্তে বলো, পাশের রুমে তো আমার মেয়েটা শুয়ে আছে। তখন জামাই বলতে লাগলো, মা শোনো, তোমার মেয়ে না আজ প্রায় 15-20 দিন আমার সঙ্গে ভালোভাবে বিছানায় শুতে পারে না, কারণ তোমার মেয়ের অনেক সমস্যা, বড় বড় সমস্যা। আমি একটা হ্যান্ডসাম ইয়াং যুবতী ছেলে, কিন্তু আমার সঙ্গে আপনার মেয়ে যদি এভাবে ঘর সংসার করে, কখন যে কি হয়ে যায়, কারণ আমার একটা শারীরিক চাহিদা আছে, মন আছে, আপনার মেয়ে তো আমার মনটা রাখতে পারে না। এখন কি যে করি, এই যে আমি মাঝে মাঝে রাত্রি বাড়ি ফিরি, আমি
কি করব, যেহেতু টাকা পয়সা আপনি দেন সেক্ষেত্রে আমি অন্য অন্য মেয়ের কাছে থেকে আসি। কি করব, কারণ আমি একটা ইয়াং হ্যান্ডসাম পুরুষ, আমার তো সব কিছুর একটা চাহিদা আছে। তখন আমি বললাম, ও আমার মেয়েটা কয়েকটা দিন সুখ দিতে পারে না, তাই তুমি এভাবে অন্য অন্য মেয়েদের কাছে যাওয়া ধরেছ। আর তুমি আমাকে এভাবে বলতে পারলে আমি তোমাকে সব কিছু এদিকে দিই, আর সামান্য এটুকু তোমার জন্য উপকার করতে পারবো না? বলো তুমি কি চাও? তখন জামাইটা বলল, হ্যাঁ আপনি আমাকে খাওয়া দাওয়া এটা ওটা সব কিছুই দেন, সব ভরণ পোশাকই দেন, কিন্তু আপনি শাশুড়ি হয় আমাকে কিভাবে এটা আমার সঙ্গে শেয়ার করে দেন? তখন আমি জামাইকে বললাম, শোনো, গাই বাছুরের মিল থাকলে আধার রাত্রেও দুধ দেয়, তাই বলে কি এখন যেহেতু আমার রুমে তুমি প্রবেশ করেই ফেলেছ, ঢুকেই পড়ছো, সব কিছু আমার সঙ্গে শেয়ার করছো এই কথাগুলো, আর এটুকু আদর ভালোবাসা একটা জামাইকে যদি আমি সুখে রাখতে পারি, আমার মেয়েটা যদি সুখে থাকে তাহলে তো ভালো, দুইজনারই ভালো লাগলো। এদিকে ঘর সংসারটা আমার মেয়ের বেঁচে গেল, যেহেতু তুমি সারাসারির কথা বলছো। ঠিক আছে, আমি তোমার সব কথাই মেনে নিচ্ছি, আর আমি তোমাকে সুখে দুঃখে তোমার মনটা উজাড় করে দিচ্ছি, কিন্তু তোমার কাছে পাওয়া একটাই আমার অনুরোধ, আমার মেয়েটা যেন কোনোভাবেই বসতে না পারে, কারণ আমি একটা ইয়াং যুবতী বউ। সামান্য একটা বছর তোমার শ্বশুর থেকে এভাবে আমার মেয়েটাকে জন্ম দিয়ে চলে গেছে বিদেশ, মেয়েটার বিয়ে হয়ে গেল তোমার সঙ্গে, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ইদানিং যে মেয়েটা তোমার সঙ্গে পেরে উঠছে না, আমি তো বুঝতে পারছি না। আমার মেয়েটা তো অনেক তরতাজা হ্যান্ডসাম একটা মেয়ে, কী কারণে যে এটা হচ্ছে আল্লাহ জানে। ঠিক আছে, তুমি যখন এসে পড়েছো আর সব কিছু আমাকে খুলে তখন বলছই, আমি তোমাকে সব কিছুই দিতে পারছি, কিন্তু এই সুখটা থেকে তুমি যেহেতু বঞ্চিত রয়েছো, ঠিক আছে, এখন থেকে তুমি মাঝে মাঝেই আমার রুমে যখন মেয়েটা ঘুমিয়ে যায় মাঝে মাঝে এভাবে গল্প করতে এসো। এভাবেই আমি বলতে আমার জামাই আমাকে নিয়ে যেন সারা রাত এভাবে লাইট বন্ধ করলো আর চালু করলো, এভাবেই রাতটা চলে গেল। জানো, আমার জামাইটা অনেক হ্যান্ডসাম, কারণ এভাবেই ফজরের আজান নাই পড়তে আমি তখন আমার জামাইকে বললাম, তুমি অনেক পারদর্শী জামাই, সুন্দর সুন্দর গল্প বলতে পারো, এভাবে তোমার শ্বশুরও আমাকে কোনোদিন গল্প শোনায় নাই, তাই আজকের রাতটা আমাদের খুব মনে থাকবে। আর তুমি যেহেতু আমার ঘর জামাই, এখানে তো তোমাকে সবসময় পাচ্ছি, যেহেতু আমার সব কিছু তুমি মেনটেন করলে আমিও তোমার সব কিছু মেনটেন করলাম, এভাবে যেন আমার মেয়েটা কোনোভাবেই বসতে না পারে, সুখে দুঃখে তুমি আমার কাছে সবসময় শান্তি পাবে। তখন আমার জামাই বলল, হ্যাঁ আপনার কাছে যে গল্পটা সারা রাত শুনেছি বা আপনার যে ভালোবাসাটা পেয়েছি, আপনার মেয়ে বিয়ের পরে আমাকে এভাবে কখনোই এভাবে রাত থেকে গল্প শোনাতেও পারি নাই, সুখটাও পাই নাই, তাই আপনার গল্প শুনে আমার সারা রাত খুব ভালো লেগেছে। যাক মা, একটু পরেই হজরের আজান পড়বে, তার আগেই আপনার মেয়ের কাছে চলে যাই, নাই বলবে এত রাত কোথায় ছিল হ্যান ত্যান। তখন আমি জামাইকে বললাম, হ্যাঁ তোমার অনেক বুদ্ধি আছে, যাও তাড়াতাড়ি চলে যাও। বন্ধুরা, এইভাবেই জামাই আমার সঙ্গে সব কিছু একেবারে সুখে দুঃখে যেন সুখে স্বর্গ হয়ে গিয়েছিল। এভাবেই জামাইটা আমার কাছে সারা রাত গল্প অবধি করে যেন সুখটা নিয়ে আমার মেয়ের কাছে যেন কোনো কিছু বসতে দিল না, যাই টুক করে মেয়ের পাশে শুয়ে পড়ল। তারপরে বন্ধুরা, আমি সকালে উঠে একেবারে ভোরবেলায় উঠে মেয়ে জামাই ওঠার আগেই একেবারে কলের উপরে গিয়ে গোসল সেরে নিলাম। তারপরে বন্ধুরা, এভাবেই সংসারের প্রতিদিন যেভাবে কাজ করি রান্নাবান্নার কাজে লেগে পড়লাম, মেয়েটাকে বসতেই দিলাম না। আমার ভিজা কাপড়গুলো আমি ঘরের মধ্যেই নেড়ে দিলাম, কারণ মেয়েটা আমার ঘরের মধ্যে খুবই কম আসে, আমি জানো কোনো কিছুই মেয়েটাকে বসতে দিলাম না। এভাবেই প্রতিনিয়ত জামাইয়ের সঙ্গে আমি এইভাবেই গল্প উপযোগ রাত্রে করতে থাকতাম। বন্ধুরা, আমার স্বামীটা যেহেতু বিদেশ থেকে আসে না, আমারও তো একটু শারীরিক চাহিদা আছে, কারণ আমাকে বিয়ে করার মাত্র 1 বছর পরেই আমার স্বামী বাইরে চলে গেছে। তোমরা তো স্ক্রিনে আমাকে দেখতেই পারছো বন্ধুরা, কারণ আমার যে ভালো লাগে না, আমার এত সুন্দর ফিটিস ফাটিস চেহারা, এই শরীর নিয়ে আমি কি করব, কোথায় করব? তাই বন্ধুরা, এভাবেই মেয়েটা সুখ দেখতে যে জামাইয়ের কথা শুনতে আমি বাধ্য হলাম, কারণ আমি যদি জামাইয়ের কথা না শুনতাম তাহলে আমার মেয়ের সংসারটা যে ভেঙে যেত, কারণ আমি ছোটোবেলার থেকে আমার মেয়েকে অনেক লেখাপড়া করে এভাবে কষ্ট করে বড় করেছি। মেয়ের সুখের জন্য একটা মা বাবা সব কিছুই পারে, তাই মেয়ের বাবা বাড়িতে না থাকাতেই
আমি যেন মাঝে মাঝে জামাইটাও খুব হ্যান্ডসাম, তো যেন খুবই পারদর্শী, দম আছে জামাইয়ের, অনেক দম। জামাই যে কি বলবো আর বন্ধুরা, বুঝতেই তো পারছো। তাই এভাবেই জামাই মেয়ের সংসারে যেন হাসি খুশিতে ভরে থাকতে লাগলো। আর এদিকে আমি মাঝে মাঝে মেয়েকে জিজ্ঞাসা করতাম হঠাৎ হঠাৎ যে আচ্ছা জামাই কি এখন কোনো সমস্যা করে? তখন মেয়েটা বলতো, না মা, আর অত আগের মতো জ্বালাই না, কারণ আমি তো মেয়েকে বুঝতে দিচ্ছি না, কারণ জামাইয়ের যেটা চাহিদা সেটা তো আমিই পূরণ করি। মেয়েটাও এদিকে বেঁচে গেল, আর আমারও এদিকে স্বামী বিদেশ থাকে, সব কিছুই আমার জামাই একেবারে সেটেল করতে লাগলো, মেনটেন করতে লাগলো। তাই যেন জামাইয়ের সংসারে আমি আর মেয়ে সুখে দুঃখে এভাবেই জীবনযাপন করতে লাগলাম, কারণ মেয়েটার মুখের দিকে একমাত্র তাকিয়ে সব কিছু জামাইয়ের আমি মেনে নিতে লাগলাম। এভাবেই প্রতিনিয়ত জামাই আমার কাছে আসতো, আর মেয়েটাকে আর জ্বালাতন করতো না, কারণ আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে পড়াতেই জামাই মাঝে মাঝে এভাবে টাকা পয়সা খরচ করতে পতিতালাতে যেত এবং মাঝে মাঝে অন্য মেয়েদের কাছে যেত। তাই বন্ধুরা, জামাইয়ের সম্মান বাঁচাতে আমি শাশুড়ি যতটুকু চেষ্টা করে জামাইকে এভাবেই সুখে দুঃখে একেবারে ঘর জামাই করে রেখে দিলাম। এভাবেই আমাদের সংসারটা সুখে দুঃখে একেবারে ভরে উঠল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, এরকম ভালো ভালো বিনোদনমূলক গল্প নিয়ে আগামীকাল আমি তোমাদের মাঝে অবশ্যই হাজির হব। সুখে থেকো, ভালো থেকো, পরিবারের অবশ্যই যত্ন নিও, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।